বিভূতিভূষণ কিন্তু স্ক্রিপ্টটা দিচ্ছেন উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কে, তখন কিন্তু বিচিত্রা পত্রিকা বেরোবে, কলকাতা জুড়ে পোস্টার, বিভিন্ন দিকে তার বিজ্ঞাপন ছড়িয়ে পড়েছে, একটা এরকম নতুন পত্রিকা আসছে, নতুন ধরনের পত্রিকা আসছে। এইটা এরকম একটা সময় পথের পাঁচালী কিন্তু বের হতে শুরু হয় ওই বিচিত্রা পত্রিকা, মানে ওই এক্স্যাক্টলি ওটাই ওই স্ক্রিপ্টটা উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় কিন্তু ঘষে মেজে নিলেন, যে কথাটা বললাম। একজন ভালো সম্পাদকের কাজ কিন্তু এটা। বিভূতিভূষণ লিখেছেন, লেখাটাকে কিন্তু ঘষে মেজে পত্রিকার জন্য তৈরি করার যে বিষয়টা দরকার সেটা কিন্তু উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় করলেন। লেখা বেরোচ্ছে সেটা কিন্তু বিভূতিভূষণ তখনও জানেন না। এবার বিভূতিভূষণ একদিন ঘুরতে ঘুরতে কলকাতায় এসছেন, কলকাতায় এসে বিচিত্রার অফিসে গেছেন, দেখেছেন কোট প্যান্ট পরে প্রচুর লোক বসে রয়েছে, একটা খাটো ধুতি পরে লোক এসে, যা হয় আর কি, ছোটো করার একটা টেন্ডেন্সি আর কি, লুকসের ওপর একটা জিনিস নির্ভর করে। তো বিভূতিভূষণ খুব একটা বিশেষ কিছু মনে হয়নি, কারণ উনি ওরকম ধরনের মানুষ ছিলেন না, একটু অন্য ধরনের মানুষ ছিলেন আর কি। তো বিভূতিভূষণ চলে যাচ্ছেন, তখন উপেন্দ্রবাবুর সঙ্গে দেখা, উপেন্দ্রবাবুকে জড়িয়ে ধরছেন এবং বলছেন তুমি পারিশ্রমিক নিয়ে যেও, এটা করেছেন। আবার বিভূতিভূষণের বাড়িতে সজনীকান্ত দাস যাচ্ছে, পয়সা দিয়ে বলছে আমি কিন্তু পথের পাঁচালী বই আকারে প্রকাশ করব, তুমি পয়সা রাখো। সৎ প্রকাশক কিন্তু তখনও ছিলেন। এই যে সৎ সম্পাদক যদি বলি, যিনি কিন্তু কোনো রকম কোনো মাধ্যমে যাননি, উনি কিন্তু লেখাটাই পড়েছেন এবং লেখাটা ছেপেছেন, এই রিস্কটা নিয়েছেন। ঠিক, এই রিস্কটা মানে এখনো আছে বলছো তুমি? এরকম সম্পাদক এখনো আছে, প্রকাশক এখনো আছে। হয়তো সময় লাগে, মানে এখানে রমাপদ চৌধুরীর একটা গল্প আছে বেশ বড় করে। প্রথম জীবনে একজনের চিঠি নিয়ে এসেছিলেন, লিখতে গেছিলেন, উনি একটা লেখাতে বলছেন আর কি, একটা ইন্টারভিউ বলেছেন। তো এটা কিন্তু ছিল। এবার দেখো আমি কিভাবে হাঁটবো ডিপেন্ডস অন মি। মানে ক্রিয়েটিভ ফিল্ডটা এরকম নয় যে হাতের মোয়ার মতো, আমাকে কেউ তুলে দিল, তুমি নিজেও কাজ করতে গিয়ে হয়তো সেটা রিয়েলাইজ করছো এত বছরে, যে কেউ এসে একটা কিছু তুলে দিল, আমি সেটা নিলাম আর খেয়ে ফেললাম, এমনটা নয়। আর তুমি যদি হোঁচট না খাও, তুমি কিন্তু কোনোভাবে কিছু শিখবে না। এখানে কোনো রেডিমেড নয় কিন্তু কোনো কিছু, তোমার ওই এক্সপিরিয়েন্সটা প্রয়োজন। আর ওই এক্সপিরিয়েন্সটা কিন্তু তুমি যদি এক্সপ্লোর করতে পারো, তাহলে একটা ভালো জায়গায় পৌঁছবে। মানে গৌরকিশোর ঘোষ একজন ভালো সম্পাদক, ভালো লেখক কেন ছিলেন? প্রচুর ধরনের চাকরি করেছিলেন মানুষটা, প্রচুর ধরনের। এই যে ভ্যারিয়েশনটা ছিল, ভ্যারিয়েশনটা খুব ইম্পর্টেন্ট। কাঁচের ঘরের মধ্যে বসে আমি যদি বলি যে একটা কৃষকদের নিয়ে লিখবো, আমি কোনোদিন মাঠে গেলাম না, আমি মাঠ কি জানলাম না, গরিব মানুষের ঘাম কি জানলাম না, ঠিক আছে, হাল দিয়ে চাষ করতে হয় না ট্রাক্টর দিয়ে চাষ করতে হয়, শুধু ডেটা শিট দিয়ে ওই লেখাটা ভরানো যায় না, তাতে কিন্তু সেটা মানুষের কাছে পৌঁছয় না। একদম, মানে তুমি যেটা বলছো সেটা হলো কানেকশন, মানুষের সঙ্গে কানেকশনটা রাখা খুব জরুরি যে কোনো লেখকের ক্ষেত্রে। একদম, এবং এটা খুব ইম্পর্টেন্ট, মানুষের সাথে যদি মেলামেশা না থাকে। আমি এবার একটা জিনিস কি হয়েছে এখন আমাদের, দেখো আমি 100% কিন্তু সোশ্যাল, আমার বন্ধুবান্ধব থেকে বাকিরা জানে, মানে আমি সোশ্যাল মিডিয়ায় কতটা অ্যাক্টিভ তার থেকে কিন্তু আমি সোশ্যাল লাইফে অনেক বেশি অ্যাক্টিভ। মানে আমার সোশ্যাল লাইফে বন্ধুবান্ধবের সংখ্যা প্রচুর প্রচুর, মানে সেটা মানে বিভিন্ন ধরনের গ্রুপ, শুধু না, আমি মানুষের সাথে মিশতে ভালোবাসি। এবং সেটা তো আলটিমেটলি তোমাকে তোমার লেখাতে হেল্প করবেই। একদম, এত রকমের চরিত্র দেখা থেকে তো ইন্সপিরেশন হবেই, আসবে। একদম। মানে অনেকে যেমন আমাকে একটা ডিটেকটিভ একটা চরিত্র ক্রিয়েট করতে বলেছিল, তো আমি দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা করতে করতে, ধরো মোটামুটি ছোটোবেলা থেকে পড়তে পড়তে, যেমন শার্লক হোমসের কথা বললাম, ফেলুদা ব্যোমকেশ, এই সমস্ত প্রচুর, যা পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়, সমস্ত, আমার মনে হলো যে আর কি লেখার দরকার আছে, প্রচুর তো ডিটেকটিভ আছে ভাই, ছাড়ো। দিয়ে একদিন এইভাবে ভাবতে ভাবতে মনে হলো যে প্রচুর ঘটনা তো জীবনে দেখলাম, মানে সাংবাদিক যতদিন ছিলাম প্রচুর ঘটনার সম্মুখীন হয়েছি, অ্যাক্টিভলি সাংবাদিকতাটা যতদিন করেছি আর কি, এখনও সাংবাদিকতাটা করি, কিন্তু সেটা নিজের ইচ্ছে মতো আর কি, অনেকটা ফ্রিল্যান্স। হ্যাঁ, এবং এই ফ্রিল্যান্স শব্দটা আমাদের এখানে ফ্রি কথাটা জুড়ে যায় শুধু। ঠিক আছে, তুমি কাজ করে তো বুঝতে পারছো যে ওটা কোট আনকোট ফ্রি শব্দটা, কিন্তু এই ফ্রিল্যান্স শব্দটা কিন্তু তুমি যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে যাও, ইউ আর রেসপেক্টেড পার্সন অ্যাকচুয়ালি, যে তুমি একটা বিষয় নিজের দায়িত্বে কিন্তু লিখছো বা রিসার্চ করছো বা খুঁজছো। আর আমাদের এখানে ইটস এ কোট আনকোট ফ্রি, মানে তুমি 3 মাসের জন্য কাজ করবে, 1 মাসের জন্য কাজ করবে, এটা হবে না। এটা তোমার ঠিক পরিচিতি থাকতে হবে, খাপে মিলতে হবে, তবে তুমি সেই কাজটা করতে পারবে, নচেত করতে পারবে না। ঠিক আছে, মানে তুমি নিজের দায়িত্বে সেই কাজটা করে গিয়ে বললে, সেটা বলবে না আমাদের না এটা পলিসির বাইরে চলে যাচ্ছে, ফলে ওই কাজটা কিন্তু তোমার জাস্টিস হবে না কাজটা, বুঝতে পেরেছো? তো তুমি এখন ইন্ডিপেন্ডেন্ট কাজ করার মানে একদম পক্ষপাতী এবং অনেক স্বাধীনতা আছে। এবং তুমি সাংবাদিক জীবনে যে সমস্ত জিনিস দেখেছো তাতে ডিটেকটিভ নিয়ে, হ্যাঁ, তো এখানে দেখতে দেখতে আমার মনে হলো যে একটা ক্যারেক্টারে জন্ম দেওয়া যাক। তাহলে দেখি, জন্ম দেওয়াটা তো একটা কঠিন কাজ এবং সেটাকে অন্যভাবে ভাবতে হবে। দিয়ে ভাবতে ভাবতে মনে হলো যে ঠিক আছে, আমি নিজে তো সাংবাদিক ছিলাম, ডিটেকটিভকেও তাহলে একটু সাংবাদিক গোছের বানিয়ে দিই। তাহলে যখন ক্রাইম জার্নালিস্টকে
ডিটেকটিভ হিসেবে প্রজেক্ট করলাম এবং তার ফটোগ্রাফারকে ডিটেকটিভের অ্যাসিস্ট্যান্ট দিয়ে রুদ্রেশ রায় বলে একটি ডিটেকটিভ গল্প লিখলাম এবং সেখানে 4টে গল্প আছে। ফার্স্ট এই বছর 2 আগে ওটা বেরিয়েছে, এবছর চেষ্টা করছি সেকেন্ড পার্টটা যদি আসে। 4 ধরনের গল্প আর কি, ঠিক আছে। তো এটা মানে আমি যদি বলো যে এই ক্যারেক্টারটা স্কেচ করতে আমার কিন্তু সময় লেগেছে। আমি হিট ফ্লপে যাচ্ছি না, কিন্তু আবারও বলছি আমি কিন্তু ক্যারেক্টারটা যখন ভেবেছি যে একে আমি কিভাবে মুভ করব, এটা খুব ইম্পর্টেন্ট। লিখলেই হয়ে গেল এমনটা নয়। তাকে যদি আমি ক্রাইম জার্নালিস্ট তৈরি করি, তাহলে একজন ক্রাইম জার্নালিস্টের ভূমিকা কী, সে কিভাবে কাজ করে। একজন ভালো সাংবাদিক মানে কি, যেটা সবাই দেখছে সেটা দেখবো না সবাই যেটা দেখছে না সেটা আমি দেখবো।